নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদেরকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক 2027 ভূগোলের প্রথম অধ্যায় থেকে 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণের মধ্যে প্রধান পার্থক্যগুলি কি কি? অবরোহণ আরোহণের মধ্যে প্রধান পার্থক্য হলো, অবরোহণ একটি ক্ষয়কারী প্রক্রিয়া যার মধ্যে ভূমির উপর উচ্চতা হ্রাস পায়। অন্যদিকে আরোহণ একটি সঞ্চয়কারী প্রক্রিয়া যার মধ্যে ভূমির উপর উচ্চতা বৃদ্ধি পায়। ভূমিরূপ পরিবর্তনে অবরোহণের ফলে গিরিসংকট, মন্থকূপ, জলপ্রপাত সৃষ্টি হয়। অপরদিকে আরোহণের ফলে প্লাবনভূমি, বদ্বীপ, বালিয়াড়ি সৃষ্টি হয়। নিয়ন্ত্রক, অবরোহণ প্রধানত নদী, হিমবাহ, বায়ুপ্রবাহের উপর নির্ভরশীল। আরোহণ প্রক্রিয়াটি প্রধানত এই উপাদানগুলির গতি হ্রাস ও পরিবাহিত পদার্থের সঞ্চয়ের উপর নির্ভরশীল। পরের প্রশ্ন, নদী অববাহিকা ও জলাবহিকার সংজ্ঞা দাও। নদী অববাহিকা একটি প্রধান নদী ও তার উপনদী ও শাখা নদীগুলি যে বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এবং জল নিষ্কাশন করে তাকে ওই নদী অববাহিকা, যেমন আমাজন নদী অববাহিকা। জলবিভাজিকা, যে উচ্চভূমি বা পর্বত পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে পৃথক বা বিভক্ত করে তাকে জলবিভাজিকা বলে, যেমন মধ্য এশিয়ার মধ্যবর্তী পার্বত্য অঞ্চল বা ভারতের বিন্ধ্য পর্বত। নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি বলতে কি বোঝো? 1872 সালে বিজ্ঞানী ডব্লিউ হপকিন্স এই সূত্রটি প্রকাশ করেন। নদীর পার্বত্য গতিতে কোনো কারণে যদি নদীর গতিবেগ বা জলপ্রবাহের গতি দ্বিগুণ বৃদ্ধি হয় তাহলে তার বহন ক্ষমতা 2 ষষ্ঠ ঘাত অনুসারে 64 গুণ বৃদ্ধি পায়। একে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলে। ক্যানিয়ন ও গিরিসংকটের মধ্যে পার্থক্য নির্ণয় করো। জলবায়ু, গিরিসংকট সাধারণত আর্দ্র পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়। ক্যানিয়ন শুষ্ক মরুপ্রায় অঞ্চলে পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়। গিরিসংকট বা গিরিখাত দেখতে অনেকটা ইংরেজি বীজাকৃতির মতো। ক্যানিয়ন দেখতে অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো সংকীর্ণ এবং খাড়া দেওয়াল যুক্ত। নদীর কাজ, গিরিসংকটে নদীর নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয় 2 হয়। ক্যানিয়নে বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় প্রায় হয় না, কেবল তীব্র নিম্নক্ষয় ঘটে। উদাহরণ, সিন্ধু নদী এটি গিরিখাত দেখতে পাওয়া যায় এবং আমেরিকার কলোরাডো নদী একটি গ্র্যান্ড ক্যানিয়ন। প্রপাতকূপ বা প্লাঞ্জাল পুল কীভাবে সৃষ্টি হয়? জলপ্রপাতের পাদদেশে যেখানে তীব্র বেগে জল এসে আছড়ে পড়ে সেখানে নদীর জলস্রোত এবং জলের সাথে বাহিত বড় বড় শিলাখণ্ডের প্রবল আঘাত ও ঘূর্ণন গতির কারণে এক একটি বিশাল ও গভীর গহ্বরের সৃষ্টি হয়। একে প্রপাতকূপ বলে। যেমন মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে নর্মদা নদীর ধোঁয়াধার জলপ্রপাতের পাদদেশে এটি দেখা যায়। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে বা অক্সবো লেক? নদীর মধ্য ও সমভূমি গতিতে নদীর ঢাল কমে যাওয়ায় নদী আঁকা বাঁকা পথে প্রবাহিত হতে থাকে। একে মিয়েন্ডার বলে। এই সময় নদী বাঁকের বাইরের দিকে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় এবং ভেতরের দিকে সঞ্চয় বাড়ে। ক্রমাগত ক্ষয় ও সঞ্চয়ের ফলে নদী বাঁকের মধ্যবর্তী ভূমির অংশটি সংকীর্ণ হতে থাকে এবং একসময় বাঁকানো পথ ছেড়ে সোজা পথে প্রবাহিত হতে শুরু করে। ফলে পরিত্যক্ত অংশটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের মতো হ্রদ বা আকারে পড়ে থাকে। একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। বদ্বীপ গঠনের 3টি অনুকূল শর্ত লেখো বা নদীর মোহনায় বদ্বীপ গঠনের শর্তগুলি কি? নদীর গতিপথ ও পলি সরবরাহ, নদীর দৈর্ঘ্য বেশি হতে এবং নদীতে প্রচুর পরিমাণে পলি, বালি ও কাদা থাকতে হবে। মোহনায় সমুদ্রের গভীরতা কম হওয়া, মোহনার কাছে সমুদ্রের গভীরতা কম বা অগভীর হওয়া প্রয়োজন যাতে পলি দ্রুত সমুদ্রবক্ষে থিতিয়ে পড়ে। শান্ত সমুদ্র ও জোয়ার ভাটা কম প্রকোপ, মোহনা অঞ্চলে সমুদ্রের ঢেউ বা জোয়ার ভাটার তীব্রতা কম হওয়া উচিত। হিমরেখা বলতে কি বোঝো? ভূপৃষ্ঠের পার্বত্য অঞ্চলে যে উচ্চতার ওপর সারা বছর বরফ জমে থাকে এবং যে উচ্চতার নিচে নামলে বরফ গলে জলে পড়ে থাকে হিমরেখা বলে। সেই কাল্পনিক রেখাকে হিমরেখা বলে। সব জায়গায় উচ্চতা সমান নয়, কারণ এর উত্তরটা দেখো। উচ্চতার তারতম্যের কারণ, অক্ষাংশের পার্থক্যের জন্য হিমরেখার উচ্চতা ভিন্ন হয়। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি হয়, হিমরেখা অনেক উঁচুতে প্রায় 5500 মিটার অবস্থান করে, কিন্তু মেরু অঞ্চলে হিমরেখা
প্রায় 0 মিটারের কাছাকাছি অবস্থান করে। বার্কশুন্ড ও ক্রেভাস মধ্যে পার্থক্য করো। অবস্থান: বার্কশুন্ড পর্বতগাত্র এবং চলমান হিমবাহের মধ্যবর্তী স্থানে সৃষ্ট গভীর ফাটল। ক্রেভাস হল চলন্ত হিমবাহের উপরিপৃষ্ঠে গঠিত একাধিক সমান্তরাল আড়াআড়ি ফাটল। গভীরতা ও সংখ্যা: বার্কশুন্ড একটি পর্বতঢালে সাধারণত একটিই গভীর ফাটল হিসেবে থাকে। ক্রেভাসগুলি সংখ্যায় অনেক বেশি এবং অপেক্ষাকৃত কম গভীর হয়। ঝুলন্ত উপত্যকা কাকে বলে? নদীর পার্বত্য অঞ্চলে প্রধান নদীর সাথে যেমন অনেক উপনদী এসে মেশে, তেমনি প্রধান বড় হিমবাহের উপত্যকায় অনেক ছোট ছোট হিমবাহ উপশাখা হিসাবে মিলিত হয়। বড় হিমবাহ ক্ষয় ক্ষমতা বেশি হওয়ায় নিচের উপত্যকাটিকে অনেক বেশি গভীর ও চওড়া করে তোলে এবং ছোট হিমবাহগুলি উপত্যকাটিতে কম গভীর হয়। ফলে বরফ গলে গেলে মনে হয় যেন উপশাখা হিমবাহগুলি প্রধান হিমবাহের ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। একে ঝুলন্ত উপত্যকা বলে। রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। প্রক্রিয়া: রসে মতানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। ড্রামলিন হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়। গঠন: রসে মতানে কঠিন শিলা দ্বারা গঠিত একটি একক ঢিবি। ড্রামলিন মূলত হিমবাহবাহিত নুড়ি, পাথর ও বালি কাদার অসম সঞ্চয়ের ফলে গঠিত হয়। আকৃতি: রসে মতানে হিমবাহের প্রবাহের দিকটি মসৃণ এবং বিপরীত দিকটি অমসৃণ হয়। ড্রামলিন দেখতে উল্টোনো নৌকা বা কাটা ডিমের মতো হয়। ফিয়র্ড কি? এটি কোন অঞ্চলে দেখা যায়? উচ্চ অক্ষাংশে, মেরু অঞ্চলে, উপকূলে হিমবাহের তীব্র নিম্নক্ষয়ের ফলে গভীর উপত্যকাগুলি যখন সমুদ্রের তলতলের ওপরে কারণে আংশিক বা সমুদ্রের জলে নিমজ্জিত হয়ে যায়, তখন সেই খাড়া দেওয়ালযুক্ত সংকীর্ণ দীর্ঘ সমুদ্র খাঁড়িকে ফিয়র্ড বলে। অবস্থান: এটি প্রধানত নরওয়ে, গ্রিনল্যান্ড, নিউজিল্যান্ড, চিলির উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। নরওয়েকে আবার আমরা ফিয়র্ডের দেশও বলে থাকি। ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে ডিম ভর্তি ঝুড়ি বা বাস্কেট অফ এগ বলা হয় কেন? হিমবাহের সঞ্চয় কাজের ফলে উপত্যকায় যখন বহু সংখ্যক ড্রামলিন একসাথে সারিবদ্ধভাবে অবস্থান করে, তখন দূর থেকে দেখলে সেই অঞ্চলটিকে ডিম ভর্তি একটি ঝুড়ির মতো দেখায়। এই কারণেই ভূগোলে ড্রামলিন অধ্যুষিত অঞ্চল বা বাস্কেট অফ এগস টপোগ্রাফি বা ডিম ভর্তি ঝুড়ি ল্যান্ডস্কেপ বলা হয়। মরু অঞ্চলে বায়ুর কাজ অত্যন্ত সক্রিয় হওয়ার দুটি কারণ লেখো। প্রথম কারণ উদ্ভিদের অভাব। মরুভূমিতে বৃষ্টিপাত কম হয়, গাছপালা উদ্ভিদের অভাব, আবরণ থাকে না, ফলে বায়ু বিনা বাধায় দ্রুত গতিতে প্রবাহিত হতে পারে। যান্ত্রিক আবহবিকারের আধিক্য। তীব্র উষ্ণতার কারণে মরুভূমিতে শিলাখণ্ডগুলি ফেটে চূর্ণ বিচূর্ণ বা আলগা হয়ে যায়, ফলে বালি রেণুতে পরিণত হয় এবং সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বায়ু দ্বারা বাহিত হতে পারে। গৌর বা মাশরুম রক কাকে বলে? মরু অঞ্চলে কোনো বৃহৎ একক শিলাখণ্ডগুলির নিচের অংশ কোমল শিলা এবং উপরের অংশ কঠিন শিলা দ্বারা গঠিত হলে বায়ুর অবঘর্ষর কারণে শিলাটির নিচের অংশ দ্রুত ও বেশি ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু উপরের কঠিন শিলাংশটি কম ক্ষয়ে পেয়ে ছাতার মতো আকৃতি নিয়ে দাঁড়িয়ে থাকে। বায়ুর এই প্রকার ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে গৌর বা মাশরুম বলে। সাহারা মরুভূমিতে এটি প্রচুর পরিমাণে দেখা যায়। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। বারখান বালিয়াড়ির বৈশিষ্ট্যগুলি কি কি? বারখান বালিয়াড়ির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: একই অর্ধচন্দ্রাকার এবং দেখতে অনেকটা কাস্তের মতো বা বাঁকা চাঁদের মতো। এর বায়ুমুখী ঢালটি মৃদু বা উত্তল হয় এবং বিপরীত দিকের ঢালটি অবতল হয়। এর দুটি প্রান্তে খাড়া শিং এবং সামনের দিকে এগিয়ে থাকে। লোয়েস সমভূমি কাকে বলে? উদাহরণ দাও। মরুভূমিতে মরুপ্রায় অঞ্চলে বায়ুর তীব্র প্রবাহের ফলে অতি সূক্ষ্ম বালিকণা, পলি, ধূলিকণা উৎপাটন বা অপসারণ প্রক্রিয়া বহু দূরে উড়ে গিয়ে কোনো আর্দ্র অঞ্চলে সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ পীত বা হলুদ রঙের উড়ো সময় ঘটে তোলে তাকে লোয়েস সময় বলে। যেমন গোবি মরুভূমি থেকে বালি উড়ে গিয়ে চীনের হোয়াংগ নদীর অববাহিকায় বিশাল লোয়েস সমভূমি সৃষ্টি করেছে। ইনসেলবার্জ বলতে কি বোঝো? দেখো, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। জার্মান শব্দ ইনসেলবার্জের অর্থ হলো দ্বীপ শৈল বা দ্বীপের মতো পাহাড়। মরু বা মরুপ্রায় অঞ্চলে দীর্ঘদিন ধরে বায়ু ও ক্ষণস্থায়ী জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে সমগ্র অঞ্চলটি ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হয়। সেই সমভূমির মাঝে কঠিন শিলা দ্বারা গঠিত কিছু অবশিষ্টাংশ পাহাড় মসৃণ ও খাড়া দেওয়ালযুক্ত ঢিবির মতো দাঁড়িয়ে থাকে। একে ইনসেলবার্জ বলে। যেমন কুয়েনলুন বা কালাহারি মরুভূমিতে এটি দেখা যায়। ওয়াদি ও প্লায়ের মধ্যে সম্পর্ক কি? দেখো, এই দুটোই মরু অঞ্চলে
জলধারার সাথে সম্পৃক্ত। ওয়াদি মরু অঞ্চলের শুষ্ক ও জলহীন নদীখাতগুলিকে ওয়াদি বলে। বছরের বেশিরভাগ সময়ই শুষ্ক থাকে, কেবল হঠাৎ বৃষ্টি হলে এটি জলপ্রবাহ ঘটে। প্লায়া মরুভূমিতে মধ্যবর্তী পর্বত বেষ্টিত অববাহিকার সর্বনিম্ন অংশে সাময়িক বৃষ্টিপাতে জল জমে যে লবণাক্ত সৃষ্টি হয় তাকে প্লায়া বলে। সম্পর্ক মরুভূমিতে হঠাৎ বৃষ্টি হলে ওয়াদি বা শুষ্ক নদীখাত বেয়ে জলধারা তীব্র বেগে নিচের দিকে নেমে আসে এবং সেই জল মরু অববাহিকার ক্ষেত্রে কেন্দ্রে বা নিচু জায়গায় সঞ্চিত হয়ে প্লায়া হ্রদের সৃষ্টি করে। অর্থাৎ ওয়াদি হলো প্লায়া হ্রদ জল পৌঁছানোর মাধ্যম। বাজাদা ও পেডিমেন্টের মধ্যে পার্থক্য লেখো। দেখো, উভয়ই প্রধান পার্থক্যগুলি হলো পেডিমেন্ট গঠিত হয় মরু অঞ্চলের পর্বতগাত্রের বা পাদদেশের উচ্চ অংশে, এটি শিলাময় মরুভূমি। বাজাদা গঠিত হয় পেডিমেন্টের ঠিক নিচে প্লায়া হ্রদের মধ্যবর্তী নিচু অংশে। প্রক্রিয়া পেডিমেন্ট মূলত বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে তৈরি হয়। বাজাদা হলো ক্ষয়প্রাপ্ত পদার্থ বা পলি বালি সঞ্চয়ের ফলে গঠিত সঞ্চয়জাত সমভূমি। পেডিমেন্টের উপরিভাগ উন্মুক্ত এবং শিলাস্তর কঠিন হয়। বাজাদা অঞ্চলটি ছোট ছোট নুড়ি বালি পলি দ্বারা আবৃত। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।